বাংলাদেশের প্রতিটা মানুষের বুকের ভেতরে যে আগুন জ্বলছে, সেই আগুন দাউ দাউ করে শুধু বাংলাদেশ না, তার আশপাশের দেশকেও জ্বালিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। দেশ ছাড়ার মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিল শেখ হাসিনা। তবে কি ঘটেছিল সেই ৪৫ মিনিটে? সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ ৪৫ মিনিটের একটি বিবরণ পাওয়া গেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি ৫ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু একটা বিষয় হয়তো আমরা অনেকেই জানি না, আর সেটা হলো তিনি কি বাস্তবেই পদত্যাগ করেছিলেন, নাকি ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, নাকি তিনি আদৌ পদত্যাগ করেননি, বরং সংবিধান অনুযায়ী এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। এ জাতীয় সব জটিল ও অবাক করা প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি, এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। 1 ঘন্টারও কম সময় ছিল হাতে, বড়জোর ৪৫ মিনিট। এর মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে এক প্রকার বাধ্য হন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক কি হয়েছিল সে সময়? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর মিলছে তার ভিত্তিতেই একটি প্রতিবেদন। তবে শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও বেশি রক্তপাতের মাধ্যমে নাকি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, সোমবার দেশ ছাড়ার আগে রবিবার সকাল 10টা থেকে প্রায় 1 ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তা কিছুতেই মানতে নারাজ ছিলেন তিনি। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সাজোয়া গাড়িতে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন, এমনকি সামরিক যানে উঠে পড়ছেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। এছাড়া বিশ্বাস করে যেসব কর্মকর্তাকে শীর্ষ পদে বসিয়েছেন সে কথাও উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা পুলিশের আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করেছেন। তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গিয়েছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা তা মানতে নারাজ ছিলেন। তখন কর্মকর্তারা হাসিনার বোন শেখ রেহানার সঙ্গে আরেকটি ঘরে আলোচনা করেন। রেহানাকে পরিস্থিতি বুঝিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু বোনের বোঝানোয় কাজ হয়নি। ক্ষমতা ধরে রাখতেই নাকি অনড় ছিলেন হাসিনা। একসময় বিদেশে থাকা হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন এক শীর্ষ আধিকারিক। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপরই পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা সূত্রে খবর আসতে শুরু করে বিপুল সংখ্যক ছাত্র ও জনতা শাহবাগ ও উত্তরা থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় মাত্র ৪৫ মিনিটের মধ্যে আন্দোলনকারীরা শাহবাগ থেকে গণভবনে চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সূত্রের খবর অনুযায়ী পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয়, তবে তিনি মানতে চাননি, বরং সোমবার থেকে কারফিউ আরো কড়াকড়ি করতে বলেন। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে পদত্যাগের দিন সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপর আরো চাপ তৈরি করেন শেখ হাসিনা। সে সময় পুলিশ ভালো করছে, সামরিক বাহিনী কেন করছে না তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এ সময় পুলিশের আইজিপি জানান আর কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। সবশেষ কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আলোচনা করেন। বোন রেহানার কথাও শুনতে চাননি শেখ হাসিনা। তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। জয়ের কথার পর শেখ হাসিনা রাজি হলেও জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি।
ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা দিয়েছে। দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে যেতে পারে বলে অনুমান করা হয়। পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। ৪৫ মিনিটের মধ্যেই দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিতে হয়েছিল শেখ হাসিনা ও শেখ রেহেনাকে। এরপর ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে তেজগাঁয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ২:৩০টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা কি গভীর ষড়যন্ত্রই না করেছিল, কিন্তু সে তার ষড়যন্ত্রে সফল হতে পারেনি। সে ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তার কাছে মানুষের রক্ত সাধারণ বিষয় ছিল। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, হব্বুদ্দুনিয়া রসু কুল্লি খাতিআহ, যে কোনো কিছুর মহাব্বত মানুষকে অন্ধ ও বধির করে দেয়। ঠিক যেমনটা ঘটেছে শেখ হাসিনার বেলায়। সে নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য ৫ই আগস্ট ৩ বাহিনীর প্রধানকে তার কার্যালয়ে ডাকলেন। ডেকে তিনি নির্দেশ দিলেন, যেভাবেই হোক যত হামলা করা লাগে, যত দমন পীড়ন করা লাগে তাই যেন করা হয়, তারপরও যেন তার গদি, তার অস্তিত্ব ঠিক থাকে। কিন্তু ৩ বাহিনীর প্রধানরা একতাবদ্ধ হয়ে তাকে বোঝাবার চেষ্টা করলেন যে ক্ষমতা আর আমাদের অধীনে নেই, এর চেয়ে বেশি বল প্রয়োগ আমরা আর করতে পারি না। পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে, তাতে এর চেয়ে বেশি আর কোনোভাবেই নিজের দেশের জনগণের উপর দমন পীড়ন করা সম্ভব নয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আপনার উচিত নিরাপদে পদত্যাগ করে নিজের সঠিক গন্তব্যে নিরাপদ স্থানে অবস্থান করা। কিন্তু শেখ হাসিনা এমন ঘাউরা, এমন ঘাড়তারা, তিনি কোনোভাবেই তাদের কথা, তাদের সুপরামর্শ মানতে রাজি হলেন না। তিনি একঘেয়েমি হয়ে জেদ ধরেই বসে রইলেন, যেভাবেই হোক তার ক্ষমতা ঠিক রাখতে হবে। তাতে যদি হাজারো লাখো যদি লাশ পড়ে যায় তাহলে তাই করুক, তাই করা হোক। লাখো শহীদের, লাখো লাশের বিনিময়ে লাখো কোটি ছাত্র যদি লাশও পড়ে যায় তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। এটাই ছিল তার বক্তব্য। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আরও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, শেখ হাসিনা অমানুষ হলেও তারা তো আর অমানুষ নয়। তাদের বিবেক নাড়া দিয়ে উঠল যে আমরা দেশের হয়ে, যে দেশের নাগরিকের অর্থায়নে আমরা বেঁচে আছি, আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি, সেই দেশের নাগরিকের উপর আমরা নির্বিচারে কীভাবে আমরা গুলি চালাবো। তাদের বিবেক নাড়া দিয়ে উঠল। যখন শেখ হাসিনা কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হলেন না, তখন নিরুপায় হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শেখ হাসিনার যে বোন ছিল শেখ রেহানা, ওনাকে বোঝালেন। শেখ রেহানাও শেখ হাসিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করলেন, কিন্তু তার কথায়ও তিনি রাজি হলেন না। অবশেষে সেনাপ্রধান শেখ হাসিনার যে ছেলে রয়েছে জয়, সেই জয়ের কাছে টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনাকে রাজি করানোর জন্য অনুরোধ করলেন। অতঃপর জয় যখন, সজীব ওয়াজিদ জয় যখন শেখ হাসিনাকে বুঝালেন যে মা, এখন আর পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই, আইন শৃঙ্খলা বাহিনী এর চেয়ে কঠিন বল প্রয়োগ আর কোনোভাবেই করতে পারছে না, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনি নিরাপদ স্থানে অবস্থান করুন, আপনি পদত্যাগ করে ফেলুন। তখন শেখ হাসিনা ছেলের কথা শুনে স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। সুতরাং তার বাবাই বলেছিলেন, শেখ হাসিনা আসলে তার বাবার উপদেশটা মানেনি। তার বাবা বলেছিলেন যে মানুষের যখন পতন নেমে আসে তখন সে পদে পদে ভুল করতে থাকে। যে দেশের মানুষের অর্থায়নে, যে দেশে মানুষের ঘাম ঝরা রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেই দেশের মানুষের উপরই নির্বিচারে যে স্বৈরাচারী শাসক শুধু পাতালে নয় উপর দিয়েও গুলি করে হত্যা করতে পারে, সে কিভাবে সেই জনগণের নেতৃত্ব দানের অধিকার রাখে? কোনোভাবেই তার অধিকার নেই। এখন শুধু সময়ের ব্যাপার।
তাকে অচিরেই দেশে এনে শাস্তির সম্মুখীন করা হবে, কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। এমন শাস্তি যেটা ভবিষ্যৎ ইতিহাসে সকল শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, তারা যেন কখনোই এমন স্বৈরাচারীর ভূমিকায় যেন অবতীর্ণ না হতে পারে। এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।